তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কালকে অর্থাৎ 6ই নভেম্বর 2025 এএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের পরীক্ষা। আজকে ক্লাসে আলোচনা করব তোমরা শেষ মুহূর্তে কিভাবে সিলেবাসটাকে সহজে রিভিশন করতে পারবে, অর্থাৎ কোন পোর্শনগুলো একটু ভালো করে শেষ মুহূর্তে তোমাদের দেখে নেওয়া দরকার, যাতে তোমরা 5 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের এসএকিউ এবং এমসিকিউ প্রশ্ন বেশি পরিমাণে কমন পেতে পারো। প্রথমেই তোমাদের বলবো 5টা ইউনিট আছে তোমাদের সিলেবাসে, তোমরা প্রত্যেকে জানো 50 নম্বরের পরীক্ষা, সেখানে এমসিকিউ আছে 10টা, 2 নম্বরের প্রশ্ন 10টা অ্যান্সার করতে হবে, 12টা থাকবে, এবং 5 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে। এবার প্রতিটা ইউনিট থেকে বুঝে নাও কোন পোর্শনগুলো একটু ভালো করে দেখে যাবে। যেমন 1 নম্বর ইউনিট থেকে তোমরা দেখে যাবে তিবলিসি ঘোষণা। তিবলিসি ঘোষণার মূল নীতি বা তিবলিসি ঘোষণার সংক্রান্ত টিকা, এই তিবলিসি ঘোষণাটা খুব ভালো করে তোমাদের কিন্তু প্রথম ইউনিট থেকে দেখে যেতে হবে। বড় প্রশ্ন আসুক অর্থাৎ 5 নম্বর, 2 নম্বর বা এমসিকিউ, তিবলিসি ঘোষণা দিয়ে প্রশ্ন তোমাদের থাকবে। তাছাড়া তোমরা দেখবে পরিবেশ শিক্ষার উদ্দেশ্য বা গুরুত্ব, এই প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট থেকে ভালো এবারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও তোমরা দেখতে পারো পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব, একই প্রশ্ন, এগুলো তোমরা দেখতে পারো। আর তিবলিসি ঘোষণার সালটা তোমরা একটু মনে রাখবে, তিবলিসি ঘোষণার সালটা হচ্ছে 1977। এই সাল অর্থাৎ ইয়ার কিন্তু তোমাদের এমসিকিউতে এসে যেতে পারে, তাই একটু ইয়ারগুলোকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ কোন সালে কি হয়েছিল খেয়াল রাখতে হবে। এবার 2 নম্বর ইউনিটে যদি যাও, 2 নম্বর ইউনিট হচ্ছে পরিবেশ সংক্রান্ত কিছু আইন এবং বিধান আছে। সেখানে তোমাদের পরিবেশ সুরক্ষা আইন, যেমন ভালো করে শুনবে বিষয়গুলো, পরিবেশ সুরক্ষা আইন সেটা হয়েছিল কত, 1986 সাল। কি বললাম, পরিবেশ সুরক্ষা আইন 1986, মাথায় সেট করতে হবে 1986। জল দূষণ প্রতিরোধ আইন 1974, বায়ু দূষণ প্রতিরোধ আইন 1981, বন সংরক্ষণ আইন 1980, বন্য প্রাণী সুরক্ষা আইন 1972, জীববৈচিত্র্য আইন 2002। এই যে আইনগুলো আছে এগুলোর ইয়ার অর্থাৎ সালগুলো তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের ইয়ার এমসিকিউতে সাল দিয়ে দেবে, সাল দিয়ে কিন্তু প্রশ্ন আসবে, অর্থাৎ কোন সালে হয়েছিল কোনটা। আর একটা জিনিস মনে রাখবে, এই যে সাল কটা আছে সব কিন্তু 1970-এর পরেই হয়েছিল, সব কটা 1970-এর পরে হয়েছিল, কেবলমাত্র একটা আছে 2002, আর সেটা হচ্ছে জীববৈচিত্র্য আইন। ঠিক আছে, এখানে এইগুলো দেখলে এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। এছাড়া আন্তর্জাতিক কিছু চুক্তি, যেমন হচ্ছে মল্টিক প্রোটোকল, এটাকে কিন্তু ভালো করে দেখতে হবে, অর্থাৎ টিকা আকারে 5 নম্বরের জন্য তৈরি করতে হবে, বা 2 নম্বরের জন্য এখান থেকে আসতে পারে। কিয়োটো প্রোটোকল দেখবে, আর রিও সম্মেলন এবং স্টকহোম সম্মেলন। তবে মল্টিক প্রোটোকল বা মল্টিওল প্রোটোকল এবং কিয়োটো প্রোটোকল কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ। এবং এখানে যে তোমাদের আইনগুলো আমি বললাম, সেই আইনগুলো সাল এবং প্রতিটা আইনের উদ্দেশ্য সংক্ষেপে তোমাদের মনে রাখা দরকার। ঠিক আছে, তারপরে স্টকহোম সম্মেলন, এটা তো বলে দিলাম। স্টকহোম সম্মেলনের সালটা জানো তো, 1972 সাল। ঠিক আছে, এটা গেল 2 নম্বর ইউনিট। এবার 3 নম্বর ইউনিট আলোচনা করব। তার আগে একটা বিষয় শোনো, যে এই যে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যার সাবজেক্ট, ঠিক আছে, এটা তোমরা প্রথম সেমিস্টারে অনেকে পরীক্ষা দিয়েছো, তখন বুঝতে পেরেছো যে এই পরিবেশবিদ্যা সাবজেক্টে কিন্তু খুব সাজেশন থেকে হুবহু কমন আসবে তা নয়। তোমার একটা সিলেবাস সম্পর্কে স্পষ্ট যদি ধারণা থাকে, সেখান থেকে তুমি অ্যান্সার করে আসতে পারবে। আর তোমার তো এমসিকিউ যেগুলো থাকে সেগুলোর অপশান ওখানে থাকছে, সেখানে 4টে অপশানের মধ্যে তোমাকে একটা অপশান বেছে নিতে হচ্ছে, সেটা গেল এমসিকিউর ক্ষেত্রে। এবং এছাড়া 2 নম্বরের এবং 5 নম্বরের যে প্রশ্ন থাকে, সেখানে কিন্তু যা পারবে, যা তোমার নলেজে আছে, তোমাকে কিন্তু লিখে আসতে হবে, না হলে কিন্তু সমস্যা। তুমি যদি লিখে আসতে পারো, ধরো একটা 5 নম্বরের প্রশ্ন এসেছে, ঠিক আছে, ভূমিকম্পের কারণ এবং ফলাফল। এই ভূমিকম্পের কারণ ফলাফল তোমার হয়তো ভালো করে পড়া নেই, তুমি আগে যেটুকু জানো যে ভূমিকম্পের কারণ কি করে ভূমিকম্প হতে পারে, তার ফলে কি হতে পারে, তোমাকে যতটা পারছো সেটাকে একটু বানিয়ে লিখে আসতে হবে। তাহলে তুমি কিন্তু হয়তো 5 নম্বর পাচ্ছ না, কিন্তু 3-4 তো পেয়ে যাচ্ছ, সেটাই তোমার জন্য কিন্তু অনেক। আর এই যে এই
কম্পালসারি যেসব সাবজেক্ট পরিবেশবিদ্যা, তারপর এইসি ইংলিশ, এই সাবজেক্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ কি মেজর এবং মাইনর সাবজেক্ট ছাড়াও এই যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলো কিন্তু তোমার পার্সেন্টেজ যখন ক্যালকুলেশন হবে, অর্থাৎ সিজিপিএ এসজিপিএ যখন ক্যালকুলেশন হবে, এগুলো কিন্তু তোমাদের ধরা হয়। ঠিক আছে, আর সাবজেক্ট সম্পর্কে একদম ভয় পাবে না। তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হবে, শুধু মনে জোর রাখবে যে আমরা ভালো পরীক্ষা দিতে পারবো। কারণ এই সাবজেক্ট অত কঠিন নয়, সাজেশান হুবহু কমন নাই আসুক না, কিন্তু সাবজেক্ট অত কঠিন নয়। তোমরা যদি লিখে আসো নম্বর পাবে। আর তোমাদের যে পোর্শানগুলো আমি বলছি, এই পোর্শানগুলো ভালো করে দেখে যাও, অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পাবে। কারণ এর বাইরে কি প্রশ্ন হবে, ঠিক আছে। তোমরা প্রিভিয়াস ইয়ার্স দেখেছো, আমিও প্রিভিয়াস ইয়ার্স বিশ্লেষণ করে নিয়েছি যে কোন পোর্শান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। দেখো এবার 3 নম্বর ইউনিটটা একটু শোনো, আরও অনেক কিছু তোমাদের বলার আছে। 3 নম্বর ইউনিটে তোমরা দেখবে চিপকো আন্দোলন সম্পর্কে টিকা দেখে যাবে। চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, এগুলো একটু দেখে যাবে টিকা আকারে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন, কি বললাম, চিপকো আন্দোলন, নর্মদা আন্দোলন এবং সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এগুলো তোমরা টিকা আকারে তৈরি করবে। এছাড়া তোমাদের চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এই যে আন্দোলনগুলো কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, এই আন্দোলনের নেতা কারা, ঠিক আছে, এগুলো দেখতে হবে। যেমন নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা হচ্ছে মেধা পাটেকর। এবার প্রশ্ন আসবে, এমসিকিউ প্রশ্ন দিয়ে দিল যে মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, সেখানে বলবে চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন না সাইলেন্ট ভ্যালি আন্দোলন, কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, এইভাবে প্রশ্ন আসবে। অর্থাৎ প্রত্যেকটা আন্দোলন কবে হয়েছিল, অর্থাৎ সাল, কোথায় হয়েছিল এবং তোমার হচ্ছে নেতার নাম, ঠিক আছে, এইগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। এছাড়া 3 নম্বর ইউনিট থেকে তোমরা করতে পারো পুনর্বাসন এবং পুনর্স্থাপনের ধারণা, অর্থাৎ পুনর্বাসন পুনর্স্থাপন কাকে বলে, এটা একটু দেখে রাখতে পারো। এখান থেকে 5 নম্বরেরও প্রশ্ন আসতে পারে এবং পুনর্বাসন কাকে বলে, পুনর্স্থাপন কাকে বলে, এগুলো 2 নম্বরেরও প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে। এবং এছাড়া তোমরা দুটি মানে এখানে এর পরেও আছে, সেটা এনজিওর নাম দুটো মনে রাখবে তোমাদের এই সিলেবাসের ওপরে। একটা হচ্ছে গ্রিনপিক আছে, আর একটা হচ্ছে WWF আছে, ঠিক আছে। এনজিওর নাম তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যদিও এটা এই ইউনিটের প্রশ্ন নয়, তাও তোমাদের একটু বলে দিলাম, ঠিক আছে, মাথায় এলো প্রশ্নটা তাই বলে দিলাম। এবার তোমাদের 4 নম্বর ইউনিট দুর্যোগ, যেটা দুর্যোগ এবং মানে ব্যবস্থাপনা সম্পর্কে আছে। এই যে ইউনিট আছে তোমাদের 4 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিট থেকে তোমাদের ভোপাল গ্যাস দুর্ঘটনা পড়তে হবে, যেটা হয়েছিল সালটা মনে রাখবে, সেখানে 1984 সালে হয়েছিল। এই ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ পড়তে হবে, প্রভাব পড়তে হবে, কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, কোন মানে কি ক্ষয়ক্ষতি হয়েছিল, এইগুলো পড়তে হবে। মিনামাটার রোগ কোথায় হয়েছিল, জায়গাটা, মিনামাটার রোগ কোথায় হয়েছিল, পারদ দূষণের ফলে মিনামাটার রোগ হয়েছে, এইগুলো জানতে হবে, ছোট 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 জিনিস, ঠিক আছে। তারপরে যেসব ঝড় আছে, ঘূর্ণিঝড়, যেমন আয়লা, আয়লা কত সালে হয়েছিল, ঠিক আছে, সেটা জানতে হবে, কোথায় হয়েছিল আয়লাটা সেটা জানতে হবে। তারপরে দুর্যোগ বিপর্যয় কাকে বলে, এবং মেন হচ্ছে এই যে দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য, তাদের মধ্যে কি পার্থক্য আছে, দুর্যোগ কাকে বলে, বিপর্যয় কাকে বলে, এখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। তারপরে প্রাকৃতিক দুর্যোগ যেমন আছে, বন্যা আছে, সুনামি আছে, ভূমিকম্প আছে, এইগুলোর মানে সংক্ষেপে কারণ, ঠিক আছে, কারণ ফলাফল, এগুলো একটু তোমাকে এত যদি না পড়তে পারো তবে একটু বানিয়ে লেখার চেষ্টা করতে হবে, যে ভূমিকম্পের কারণ কি, বন্যার কারণ কি, এগুলো যদি একটু দেখে যেতে পারো, একটু সামান্য দেখে যেতে পারো, তোমরা কলেজের ছাত্রছাত্রী, তাই তোমরা তো এগুলো লিখতে পারবেই, ঠিক আছে। তারপরে মানুষ সৃষ্ট বিপর্যয়ের মধ্যে বললাম তোমাদের যে ভোপাল গ্যাস দুর্ঘটনা দেখবে, মিনামাটার বিপর্যয় দেখবে, চেরনোবিল দুর্ঘটনা দেখবে, এই 3টে মানুষ সৃষ্ট বিপর্যয়ের মধ্যে কিন্তু আসতে পারে পরীক্ষায় একটা, যে ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে টিকা, বা কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, কি গ্যাসের ফলে এটা হয়েছিল, মিনামাটার রোগ, চেরনোবিল দুর্ঘটনা, এগুলো দেখতে হবে তোমাদের। এবং 5 নম্বর ইউনিট যেটা তোমাদের আছে, 5 নম্বর ইউনিট পরিবেশ রক্ষায় শিক্ষার ভূমিকা, এই যে ইউনিটটা আছে না, এই ইউনিটে তুমি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক শিক্ষা মানে পরিবেশ শিক্ষা, এটা তোমরা দেখতে পারো। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পরিবেশ শিক্ষা দেখে যাবে, এবং আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য আসতে পারে, ঠিক আছে। তারপরে জীবনব্যাপী শিক্ষা, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জীবনব্যাপী শিক্ষা টপিকটা খুব ইম্পর্টেন্ট, এবং পরিবেশ রক্ষায় সরকারি সংস্থার ভূমিকা, এনজিওর ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা, তথ্য প্রযুক্তির ভূমিকা, এইগুলো দেখতে হবে। দেখো এইগুলো সম্পর্কে তুমি যদি সংক্ষেপে, তোমার কাছে ধরো তুমি বলবে স্যার আমার কাছে তো এগুলোর অ্যান্সার নেই, তোমরা যদি একটু গুগল করে নাও যে এনজিওর ভূমিকা কি আছে পরিবেশ রক্ষায়,
2-4 লাইন তোমরা পাচ্ছ, যে 5 লাইন বা 6 লাইন তোমরা পড়ে যাচ্ছ, সেটাকে আরেকটু বিস্তারিত করে যদি তোমরা দেখে নিতে পারো। আর এছাড়া আমি যেই প্রশ্নগুলো বলছি না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি মানে ইউটিউবে দিয়েছি, ঠিক আছে? তোমরা যারা আমাকে ফলো করো তোমরা জানো যে তোমাদের এই যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি ইউটিউবে দিয়েছি। সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে না যারা অনেক দিন ধরে আমাকে ফলো করছো। যারা শেষ মুহূর্তে দেখছো তোমাদের একটু অসুবিধা হতে পারে, তবে যেভাবে বলছি করো, কোনো সমস্যা নেই। এবার আমি 10টা তোমাদের গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন বলে দেবো, একটু শুনে নাও। যে পরিবেশ শিক্ষা কাকে বলে, এটা এসএকিউ আকারে দেখে যেতে পারো। দেখো তোমাদের আমি শেষ মুহূর্তেগুলো বলছি, যে তাই নয় যে এই যে 10টা এসএকিউ বললাম এই 10টা এসএকিউ কমন পেয়ে যাবে তোমরা, আর কিছু করতে হবে না তোমাদের, এরকম নয়। আমার কাছে কিন্তু কোয়েশ্চেন পেপার কোনোভাবে পাইনি যে কোয়েশ্চেন পেপার তোমাদের আমি দিয়ে দিতে পারবো। আমি জাস্ট তোমাদের টপিকগুলো বলছি, সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে প্রশ্ন বিগত বছরে এসেছে এবং এবছরেও আসার সম্ভাবনা আছে। তাহলে কি পরিবেশ শিক্ষা কাকে বলে দেখবে, তিবলিসি ঘোষণার বিষয় কি ছিল দেখবে, সালটা মনে রাখবে তিবলিসি ঘোষণার 1977। ভারতের 2টি পরিবেশ আইন উল্লেখ করো দেখবে, টেকসই উন্নয়ন মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়ন কাকে বলে দেখবে, কিয়োটো প্রোটোকল কি দেখবে, জীববৈচিত্র্য কি দেখবে, চিপকো আন্দোলন কি ছিল দেখে নেবে, ভোপাল গ্যাস দুর্ঘটনা কখন কোথায় ঘটে দেখবে, পুনর্বাসন বলতে কি বোঝায় দেখে নেবে, 2টি এনজিওর নাম লেখো যা পরিবেশ রক্ষায় কাজ করে, এটা দেখবে, ঠিক আছে? এগুলো তোমরা দেখে যাও, ঠিক আছে? দেখে গেলে আশা করি তোমরা উপকৃত হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে মনে সাহস রাখতে হবে। তুমি কালকে ধরো তুমি একটা জায়গায় যাবে, আমি ধরছি তুমি একটা জায়গায় যাবে, তোমরা ঠিক করেছো যে আমি একটা জায়গায় কালকে মানে যাব, পরের দিন আমি একটা জায়গায় যাব, তোমাকে মনে মনে আগে সেই জায়গায় পৌঁছাতে হবে, যে একটা মনস্থির করতে হবে যে আমি ওই জায়গাটায় কালকে যাব। সেই জায়গাটায় যাওয়ার জন্য তোমাকে কি আগে মনটাকে মানে বোঝাতে হবে, যে আগে মানে মনটা আমাদের মাইন্ডটা সেখানে কিন্তু চলে যাবে, তারপর আমরা সেই জায়গাটায় গিয়ে পৌঁছাতে পারবো। সেইভাবে তোমরা ভাবো, তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে। এবং সবসময় মনে রাখবে আমরা যেটা ভাবি সেটাই হয়, আমরা যেটা বেশি বেশি করে ভাবি সেটাই কিন্তু হয়ে যায়। সেটা যদি আমরা খারাপ ভাবি খারাপ হবে। তাই নেগেটিভটা সবসময় ভাববে না, পজিটিভ ভাববে এবং পজিটিভ থাকবে, যে নিজের ওপর আস্থা রাখবে যে আমি 2 দিন হলেও তো শেষ মুহূর্তে পড়েছি, আমি 2 ঘন্টা হলেও পড়েছি, 2 ঘন্টাও যদি পড়ে থাকি কেন আমি পাস করতে পারবো না? আমার যা 2 ঘন্টার মধ্যে যা দেখেছি সেটাই লিখে আসবো। এবং এছাড়া আমাদের যাদের দেখা হয়নি, আমার কাছে তো 2 ঘন্টা হলেও সময় আছে, 4টে ঘন্টা হলেও সময় আছে, তা আমি 2 ঘন্টা 4 ঘন্টা দেখে যাব। এই 2 ঘন্টা 4 ঘন্টা দেখে যদি আমি অন্যদের থেকে ভালো ফল নাও করতে পারি, আমি যদি 5 নম্বরটা পেতে পারি, বা আমি 50 আছে, আমার 50-এ পরীক্ষা, আমার টার্গেট থাকবে 30 বা 35 পাওয়া, যাতে আমি এই সাবজেক্টটায় পাস করি। কারণ সাপ্লি পাওয়ার থেকে বা কোনো কিছু ফেল করার থেকে তো এটা ভালো যে 30 পাওয়া 35 পাওয়া ভালো, ঠিক আছে? আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, মনে জোর রাখো। এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের প্রস্তুতি কেমন এবং তোমরা কে কোন কলেজ থেকে দেখছো।